আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ। আমাদের আজকের লেকচার অনার্স তৃতীয় বর্ষ সাইটোলজি কোর্সের উপর। আজকে আমি আলোচনা করব অনার্স থার্ড ইয়ারের সাইটোলজি কোর্সের সাইটোলজি অংশ থেকে প্লাজমা পর্দা। আসলে আমাদের তাহলে চলো আমরা মূল ক্লাসে যাই। আমাদের প্রথমে জানা দরকার প্লাজমা পর্দা কি। আসলে একটা কোষের চারদিকে যে একটা সজীব আবরণ দিয়ে আবৃত থাকে, সেই আবরণটাকে বলা হয় প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন। এই যে দেখতে পাচ্ছ, এটা যদি একটা কোষ হয় তাহলে এর চারপাশে যে আমরা আবরণ দেখতে পাচ্ছি, সেই আবরণটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। এটাকে আরো বেশ কয়েকটি নাম রয়েছে, যেমন বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন। আবার এই পর্দার ভিতর দিয়ে শুধুমাত্র কিছু বস্তু প্রবেশ করতে পারে, আবার কিছু বস্তু প্রবেশ করতে পারে না। এই জন্য এই পর্দাটাকে কেউ অর্ধবদ্ধ পর্দা, আবার কেউ বৈষম্যমূলক পর্দা, কেউ আবার নির্বাচনমূলক পর্দা বলেও অভিহিত করেছেন। তাহলে আগে জানা দরকার প্লাজমা পর্দাটা কি। প্লাজমা পর্দা হচ্ছে প্রাণীকোষের প্রোটোপ্লাজম অংশটি সূক্ষ্ম, সজীব, সক্রিয়, আণুবীক্ষণিক, স্থিতিস্থাপক, অর্ধবেদ্য, নমনীয় এবং লাইপোপ্রোটিন নির্মিত যে অতি পাতলা আবরণ দিয়ে পরিবেষ্টিত থাকে, সেই পর্দাটাকেই বলা হয় প্লাজমা পর্দা বা কোষ আবরণী। তাহলে আমরা এর অনেকগুলো বৈশিষ্ট্য জানলাম। এটা হচ্ছে একেবারেই পাতলা বা সূক্ষ্ম, এটা সজীব, সক্রিয়, এটা আণুবীক্ষণিক, স্থিতিস্থাপক, অর্ধবদ্ধ। এটা কেন অর্ধবদ্ধ একটু আগে আমি বললাম, কারণ এর ভিতর দিয়ে সকল বস্তু প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে লাইপোপ্রোটিন নির্মিত, অর্থাৎ লিপিড এবং প্রোটিন নির্মিত একটা পর্দা। 1885 সালে সিন্ডিগেল এবং ক্রেমার সর্বপ্রথম এই সেল মেমব্রেনটি নামকরণ করেন। এবার আমরা আলোচনা করব এর গঠন নিয়ে। প্লাজমা পর্দা বা বায়োমেমব্রেন এটা মূলত লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট নিয়ে এবং সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট নিয়ে তৈরি হয়। এখানে লিপিড থাকে 20 থেকে 40%, প্রোটিন থেকে 60 থেকে 80% এবং কার্বোহাইড্রেট থাকে মাত্র 1 থেকে 5%। তাহলে এটা মূলত লিপিড এবং প্রোটিন নির্মিত পর্দাই বলা যায়। বিজ্ঞানী রবার্টসন প্লাজমা পর্দা 3টা স্তর দেখতে পান। দুই পাশে 2টা প্রোটিন নির্মিত পর্দা, মাঝখানে একটা লিপিডের পর্দা। তিনি যেটা বলেছেন যে দুই পাশে 2টা প্রোটিনের নির্মিত পর্দাগুলো হচ্ছে 20 অ্যাংস্ট্রম করে পুরুত্ব, অর্থাৎ তাহলে 20 কত হয় 40 অ্যাংস্ট্রম। আর মাঝখানে যে লিপিড সেটা হচ্ছে 35 অ্যাংস্ট্রম, অর্থাৎ 75 অ্যাংস্ট্রম। বিজ্ঞানী রবার্টসন এই প্লাজমা পর্দাকে 75 অ্যাংস্ট্রমের একটি একক ঝিল্লি হিসেবে ব্যাখ্যা করেছিলেন, যেটা আমরা একটু পরে আবার ডিটেইলস পড়ব। এবার আসো, আমরা যেহেতু এই পর্দাটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, আমরা এই লিপিড এবং প্রোটিনগুলো সম্পর্কে আগে একটু জেনে নিই। এখানে মূলত 2 ধরনের প্রোটিন পাওয়া যায়। সেগুলোকে কি? বহিস্থ প্রোটিন এবং অন্তস্থ প্রোটিন। বহিস্থ বা অন্তস্থ প্রোটিন কোনগুলো? এই প্রোটিনগুলো আসলে প্লাজমা পর্দার গায়ে একেবারে অত্যন্ত শিথিলভাবে লেগে থাকে। বহিস্থ প্রোটিনগুলো কি হয়, এই প্লাজমা পর্দার গায়ে খুব শক্তভাবে লেগে থাকে এবং এগুলোকে সহজে আলাদা করা যায় না। লিপিড অণুর পোলার মস্তকের সাথে এই ধরনের প্রোটিন সংযুক্ত থাকে বলে মনে করা হয়। এবার আসো অন্তস্থ প্রোটিন। এই প্রোটিনগুলো আবার অন্তস্থ প্রোটিনগুলো আবার লিপিড অণুর সাথে একেবারে যুক্ত অবস্থা থাকে এবং এগুলোকে সহজে আলাদা করা যায় না। এই প্রোটিন লিপিড স্তরের মধ্যে আংশিক বা সম্পূর্ণ পতিত অবস্থায় থাকে এবং প্লাজমা পর্দার অর্ধতরল গঠনের কারণেই প্রোটিন অণুগুলো পর্দার মধ্যে নড়াচড়া করতে পারে। আসলে কিছু অবিচ্ছেদ্য প্রোটিন আয়ন মেমব্রেন অতিক্রম করতে পারে, আর অন্যরা মেমব্রেনকে কোষ কঙ্কালের সাথে বা বাইরের বিভিন্ন বস্তুর সাথে সংযুক্ত হতে সহায়তা করে। তবে এইখানে যে প্রোটিনগুলো পাওয়া যায়, এই অবিচ্ছেদ্য প্রোটিনগুলো এনজাইম অবস্থা থাকে এবং প্লাজমা পর্দায় প্রায় 30 ধরনের এনজাইম পাওয়া যায়। তার মধ্যে আমি কয়েকটা নাম বলছি, যেমন অ্যাসিটাইল ফসফাটেজ, অ্যাসিটাইল কোলিনোস্টারেজ, অ্যাসিড ফসফাটেজ, তারপরে এডিনাল সাইক্লেজ, আরএনএজ, অ্যালকালাইন ফসফাটেজ, অ্যামাইনো পেপটাইডেজ, ল্যাকটেজ, মল্টেজ, ইউডিপি গ্লাইকোসাইডেজ ইত্যাদি। এবার আসো লিপিড গুলো নিয়ে। এখানে আবার লিপিড পাওয়া যায় 3 ধরনের লিপিড। কি কি সেগুলো? ফসফোলিপিড, কোলেস্টেরল এবং গ্যালাক্টোলিপিড। ফসফোলিপিড কি? ফসফোলিপিড আসলে মূলত হচ্ছে ফসফরিক অ্যাসিড। একটি নাইট্রোজেন বেস বহনকারী গ্লিসারলের সাথে একটা নাইট্রোজেন বেস যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিডের এস্টারকেই বলা হয় ফসফোলিপিড।
এটা যেটা করে প্লাজমা পর্দা তারল্য এবং ভেদ্যতাকে প্রভাবিত করে। আসলে ফসফোলিপিড একা এই কাজটা করে না, ফসফোলিপিড এবং কোলেস্টেরলের অনুপাত দ্বারাই মূলত কোন একটা প্লাজমা পর্দা তারল্য এবং ভেদ্যতা প্রভাবিত হয়ে থাকে। আর কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরল উপাদান। উন্নত কোষে লিপিড অণুর মধ্যবর্তী স্থানে কোলেস্টেরল অবস্থান করে। এটা ওই যে বললাম যে প্লাজমা পর্দা তারল্য এবং ভেদ্যতাকে মূলত ফসফোলিপিড এবং কোলেস্টেরলের অনুপাত দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। এটার কারণেই এই পানি দ্বারা অবাধ্য হয়ে যায় মেমব্রেনটা। এবার আসলে গ্যালাক্টোলিপিড। লিপিডের সাথে ওই যে বললাম 1 থেকে 5% কার্বোহাইড্রেট থাকে, সেই কার্বোহাইড্রেট গুলো যুক্ত হয়ে গ্যালাক্টোলিপিড তৈরি করে। এবার আসলে প্লাজমা মেমব্রেনের গঠন নিয়ে অনেক বিজ্ঞানীগণ অনেকগুলো মডেল প্রদান করেছেন, সেই মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করি। তার মধ্যে প্রথম মডেল হচ্ছে গর্টার অ্যান্ড গ্র্যান্ডেল মডেল। 1985 সালে বিজ্ঞানী গর্টার এবং গ্র্যান্ডেল যে মডেল প্রদান করেন সেটাই হচ্ছে গর্টার এবং গ্র্যান্ডেল মডেল নামে পরিচিত 1925 সালে। এখানে খেয়াল করো তোমরা চিত্রের মধ্যে যে তিনি বলছেন যে এই পর্দাটা মূলত লিপিডের দ্বিস্তরী আবরণ। লিপিডের তাদের মস্তক অংশগুলো পরস্পর বিকর্ষণ করে বিপরীত দিকে অবস্থান করে এবং লেজ অংশগুলো কি কাছাকাছি অবস্থান করে। আমরা তাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার মস্তক আর এটা হচ্ছে তাদের লেজ। লেজগুলো পরস্পর কি কাছাকাছি, হাইড্রোফোবিক টেলস পরস্পর কাছাকাছি বা মিলিত হয়ে অবস্থান করতেছে। আর তাদের মস্তকগুলো ফসফেট হেড এটা কি পরস্পর বিপরীত দিকে অবস্থান করতেছে। তিনি যেটা বলেছেন যে এই ফসফোলিপিডের দ্বিস্তরী আবরণ দিয়ে হচ্ছে প্লাজমা পর্দাটা তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, এদের পোলার গ্রুপ সমূহ বাইরের দিকে অবস্থান করছে এবং নন পোলার গ্রুপ সমূহ কি কাছাকাছি অবস্থান করতেছে। তাহলে এটা গেল। পরের মডেলে যাই। বিজ্ঞানী ডেভসন এবং ড্যানিয়েলি 1935 সালে যে মডেল বর্ণনা করেছেন সেটাই ডেভসন এবং ড্যানিয়েলি মডেল নামে পরিচিত। তারা আবার যেটা বলেছেন যে এই প্লাজমা মেমব্রেনটা হচ্ছে প্রোটিন এবং লিপিডের ত্রিস্তরী মেমব্রেন। এখানে দুইটা লিপিডের স্তর, দুইটা প্রোটিনের স্তর থাকে, একটা লিপিডের স্তর থাকে। এই যে বাইরের দিকে দুইটা প্রোটিনের স্তর, একটা এবং দুইটা, আর মাঝখানে ফসফোলিপিডের একটা বাইলেয়ার। অর্থাৎ গর্টার এবং গ্র্যান্ডেল যেটা বলছিলেন যে ফসফোলিপিডের বাইলেয়ার, তিনি সেটাই বলেছেন যে ফসফোলিপিডের বাইলেয়ার আছে কিন্তু এদের বাইরেও কি আবার প্রোটিনের একটা আলাদা দুইটা আলাদা স্তর রয়েছে। এদের লিপিডের মস্তক ফসফেট দিয়ে তৈরি হয়। এই যে লিপিডটা আমরা দেখতে পাচ্ছি, লিপিডের ফসফোলিপিডের বাইলেয়ার দেখতে পাচ্ছি বা দ্বিস্তর দেখতে পাচ্ছি, এটা তাদের মস্তকটা তৈরি হবে কি দিয়ে? ফসফেট দিয়ে, এবং এটা কি গোলাকার এবং পানিগ্রাহী। আর পক্ষান্তরে এদের লেজগুলো কি ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয় এবং এগুলো কি লম্বা, তাই না? মস্তক থেকে লম্বা সুতার মতো যেগুলো বেরিয়ে গেছে এটাকে আমরা ফ্যাটি অ্যাসিডের লেজ বলছি এবং এটা হচ্ছে পানি বিদ্বেষী। লেজগুলো মুখোমুখি থাকে এবং মস্তক অঞ্চল বাইরের দিকে বরাবর অবস্থান করে। উভয় দিকে লিপিড উপস্তরের মস্তকের বাইরের দিকে বরাবর প্রোটিন স্তর বিন্যস্ত থাকে। আমরা তাই দেখতে পাচ্ছি, তাই না? এবার আসো রবার্টসন মডেল। বিজ্ঞানী রবার্টসন 1953 সালে যে প্লাজমা পর্দার যে বর্ণনা দেন সেটাই মূলত রবার্টসনের মডেল নামে পরিচিত। তার মডেলের সাথে আবার আমরা আগে একটু আগে যেটা বললাম ড্যানিয়েল এবং ডেভসন মডেলের সাথে অনেকটা মিল রয়েছে। তিনি অবশ্য প্লাজমা পর্দাকে একটি ইউনিক মেমব্রেন হিসেবে বর্ণনা করেছেন বা একটি একক ঝিল্লি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে এই পুরো ঝিল্লিটা হচ্ছে 75 অ্যাংস্ট্রম পুরুত্ব বিশিষ্ট এবং এটা হচ্ছে কি একটি একক পর্দা। তিনি যেটা বলেছেন তার মতে যে বাইরের দিকে দুইটা প্রোটিন স্তর রয়েছে আর মাঝখানে রয়েছে একটা লিপিডের বাইলেয়ার বা একটা লিপিডের স্তর, কিন্তু সেটা বাইলেয়ার। খেয়াল করা চিত্রের মধ্যে এখানে আমরা কি প্রোটিন দেখতে পাচ্ছি, লিপিড এখানেও কি আছে, লিপিডটা আসলে মূলত ফসফোলিপিড দিয়ে তৈরি হয়েছে। এই তাদের মাথাটা কি ফসফেট দিয়ে তৈরি এবং এরা হচ্ছে কি বাইরের দিকে, আর তাদের মাথা থেকে যে দুইটা লম্বা নালিকার মতো বেরিয়ে গেছে এটা হচ্ছে তাদের লেজ, যেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে। ফলে তাদের কি মস্তক গুলো কি বিপরীত দিকে অবস্থান করতেছে আর লেজ গুলো কি পরস্পর কাছাকাছি অবস্থান করতেছে। এইভাবে হচ্ছে লিপিডের বাইলেয়ার, এটার পুরুত্ব হচ্ছে 35 অ্যাংস্ট্রম আর এই লিপিডের পুরুত্ব হচ্ছে 20, এই লিপিড হচ্ছে 20। তাহলে কত হয়? 20 যোগ 35 যোগ 20, টোটাল কি 75 অ্যাংস্ট্রম। তিনি বলেছেন এই
প্লাজমা পর্দাটা একটা 75 অ্যাংস্ট্রমের একটি একক পর্দা। তিনি অবশ্য ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দুটি ঘন ফসফোলিপিড ব্যান্ড এবং মাঝে একটি স্বচ্ছ অঞ্চল দেখতে পান। অর্থাৎ দুটি ঘন অসমোফিলিক ব্যান্ড হচ্ছে কি দিয়ে তৈরি? এই প্রোটিন দিয়ে তৈরি, আর মাঝখানে স্বচ্ছ অঞ্চলটা আসলে তিনি লিপিডকে দেখতে পেয়েছিলেন। তিনি প্লাজমা মেমব্রেনকে একটি ইউনিক মেমব্রেন বলে বর্ণনা করেন। তাহলে রবার্টসনের মডেল গেল। এবার আসো ফ্লুইড মোজাইক মডেল। যতগুলো প্লাজমা মেমব্রেনের গঠন নিয়ে বা প্লাজমা পর্দার গঠন নিয়ে যতগুলো মডেল আছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটা বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন 1972 সালে যে মডেল বর্ণনা করেন সেটাই মূলত ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। তাদের মতানুসারে এটা একটা তাদের মতানুসারে হচ্ছে এই পর্দাটা ফসফোলিপিড এবং প্রোটিন অণু নিয়ে তৈরি হয়। ফসফোলিপিড এবং অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল এবং কার্বোহাইড্রেট প্রভৃতিতে সামান্য পরিমাণ থাকে এবং ফসফোলিপিডগুলো কি দুই স্তরে সাজানো থাকে। প্রত্যেকটা স্তরের অণুগুলো দুই প্রান্ত বিশিষ্ট, এক প্রান্ত হচ্ছে পানিগ্রাহী মস্তক আর অপরটা হচ্ছে কি পানি নির্দেশী লেজ। আর এই ফসফোলিপিড কোলেস্টেরল যে দ্বিস্তর বললাম, এই দ্বিস্তরের মাঝে হচ্ছে বিভিন্ন রকম প্রোটিনগুলো অনিয়ত আকারে বিন্যস্ত থাকে বা সাজানো থাকে। সেখানে টোটালি 3 ধরনের প্রোটিন পাওয়া যায়। কি? প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন, অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক প্রোটিন, আর একটা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন। খেয়াল করো, তোমরা চিত্রটা দেখলে এই বর্ণনাগুলো বুঝতে পারবা যে এখানে এটা হচ্ছে একটা দ্বিস্তরীয় আবরণ, তাই না? এই যে এটা কি, এগুলো এটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড, তার মানে হচ্ছে কি একটা ফসফোলিপিডের বাইলেয়ার। এদের এই সাদা অংশটা হচ্ছে তাদের মাথা এবং চিত্রে যেটা আমরা হলুদ দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের লেজ। তাদের এই লেজগুলো হচ্ছে কি পানিগ্রাহী মস্তক, পানিগ্রাহী, আর লেজগুলো হচ্ছে মস্তকগুলো হচ্ছে পানিগ্রাহী আর লেজগুলো হচ্ছে পানি বিদ্বেষী। লেজগুলো সেজন্য কি পাশাপাশি অবস্থান করে এবং মস্তক বা মাথা, সাদা মাথাগুলো কি পরস্পর বিপরীত দিকে অবস্থান করতেছে। তাহলে এইরকম একটা ফসফোলিপিডের বাইলেয়ার, সেই বাইলেয়ারের মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন রকমের প্রোটিন, যেখানে গ্লাইকোপ্রোটিন দেখতে পাচ্ছি, প্রোটিন চ্যানেল, বিভিন্ন রকম ইন্টিগ্রাল প্রোটিন, বিভিন্ন প্রোটিন কি এর সাথে যুক্ত থাকে এবং মাঝে মাঝে কি কার্বোহাইড্রেট বা কোলেস্টেরল অণুগুলো এর মধ্যে প্রথিত অবস্থায় থাকে। কিছু কিছু ফসফোলিপিড অণু অধিকাংশ প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটের শৃঙ্খল অবস্থা যুক্ত থাকে, এদেরকে বলা হয় যখন কার্বোহাইড্রেট গুলো লিপিডের সাথে শৃঙ্খলিত হয় তখন সেটাকে বলা হয় গ্লাইকোলিপিড, আর যখন প্রোটিন গুলো এই কার্বোহাইড্রেটের সাথে শৃঙ্খলিত অবস্থায় যুক্ত থাকে তখন সেগুলোকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। তার মানে এখানে গ্লাইকোলিপিড পাওয়া যায়, গ্লাইকোপ্রোটিন পাওয়া যায়। আবার অনেক সময় যেটা হয় গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড গুলো আবার একসাথে যুক্ত থাকে, তখন সেগুলোকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এখন আসলে এটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয় সেটা জানা দরকার। এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলার কারণটা হচ্ছে, খেয়াল করো যে এটাকে আসলে আমরা জানি যে মোজাইক কি, মোজাইক হচ্ছে কি সেখানে সাদা সিমেন্ট থাকে এবং মাঝখানে কি বিভিন্ন কালারের বিভিন্ন রঙিন পাথর থাকে, তাই না? এখানে দেখো মূলত এই যে স্তরটা তৈরি হয়েছে কি ফসফোলিপিডের একটা বাইলেয়ার স্তর, তাই না? মূলত হচ্ছে ফসফোলিপিড, আর এর মাঝখানে এগুলোকে আমরা ওই সাদা সিমেন্টের সাথে তুলনা করতে পারি বা সিমেন্টের সাথে তুলনা করতে পারি, আর মাঝখানে কি বিভিন্ন রকম পাথর থাকে মোজাইকে, তাই না? এই কার্বোহাইড্রেট বা গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন গুলো যেগুলো আছে সেই প্রোটিন গুলো হচ্ছে কি পাথরের মতো। আবার এটাকে এভাবে তুলনা করতে পারি যে এই ফসফোলিপিড গুলো কি সমুদ্রের মতো, তার মাঝখানে কি বিভিন্ন রকম বরফ গুলো ভেসে বেড়াচ্ছে, তাই না? তাহলে প্রোটিন এবং লিপিড অণুর সাথে কোলেস্টেরল এবং কার্বোহাইড্রেট গুলো যুক্ত হয়ে সামগ্রিকভাবে কি একটা মোজাইকের মতো গঠন সৃষ্টি করে বলে এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। আবার ফ্লুইড মোজাইক মডেল বলে। আবার সাগরের পানিতে ভাসমান অবস্থায় বরফের মতো দেখায় বলে এক্ষেত্রে বরফের মতো দেখায়, অর্থাৎ এক্ষেত্রে তরল মানে লিপিডের মধ্যে প্রোটিন গুলো কি বরফের মতো ভেসে বেড়ায়, সেজন্য এটাকে আইসবার্গ মডেলও বলা হয়।
এই যেখানে এটা পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা প্রায় আসে, কেন এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, যে প্রোটিন এবং লিপিড অণুগুলো কোলেস্টেরল এবং কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হয়ে মোজাইকের মতো গঠন সৃষ্টি করে, আর সাগরটা হচ্ছে কি দিয়ে তৈরি, লিপিড দিয়ে তৈরি, আর তার মাঝখানে বরফগুলো হচ্ছে কি প্রোটিন। সেই জন্য এটাকে দুটার সাথে একত্রে মিলে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এবার আসলে আমাদের জানা দরকার আমাদের এই প্লাজমা মেমব্রেন কি কাজে লাগে বা কি কি কাজ করে। যেহেতু এটা বাইরের একটা দেয়াল, তাহলে প্রথম কাজ কি, যে ভিতরে যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে রক্ষা করা। সেটা নাম এটা এমনি বোঝা যাচ্ছে যে প্রতিকূল অবস্থা থেকে ভিতরের অঙ্গাণুগুলো বা অভ্যন্তরস্থ অঙ্গাণুগুলোকে রক্ষা করা। তারপরে কোষকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করা। আসলে ঘটনা হচ্ছে যে প্লাজমা পর্দার যে আকৃতি কোষের আকৃতি তাই, কারণ প্লাজমা পর্দাটাই কোষের আকৃতিটাকে নিয়ন্ত্রণ করে, কোষীয় বস্তুকে ধারণ করে, সকল বস্তুগুলোকে এর মধ্যে আটকানো অবস্থা থাকে। এছাড়াও কি, যেহেতু এটা বাইরের দিকের পর্দা, ভিতরের বস্তু এবং বাইরের বস্তুর মধ্যে কি হয়, আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং একটা কোষের ভিতরে যে সকল অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, তার পাশে একটা কোষে ঠিক একই রকম কিছু অঙ্গাণু আছে, একটা কোষের অঙ্গাণুগুলোকে তার পাশের কোষের অঙ্গাণুগুলো থেকে পৃথক রাখাই হচ্ছে প্লাজমা মেমব্রেনের গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন খাদ্য গ্রহণ করতে সহায়তা করে। আমরা জানি যে আবার তরল খাদ্য খায় পিনোসাইটোসিস প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে প্লাজমা মেমব্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া স্নায়ু উদ্দীপনা পরিবহন করে, অর্থাৎ কিছু কিছু কোষ আছে যেগুলো স্নায়ু উদ্দীপনাগুলো নিয়ে আসে, পরিবহন করে এবং তথ্যের ভিত্তি হিসাবে কাজ করে। তাহলে আমরা আজকে সাইটোলজি থেকে শুধুমাত্র প্লাজমা মেমব্রেনের গঠন এবং কাজ জানলাম। আমরা পরের ক্লাসে অন্য কোনো একটা কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।